আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি শরীফ আহমেদ। আমরা আজকে সন্ধির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। যেই পার্টের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া, বিসর্গ সন্ধি তো চেনার উপায় ছিল, এখন ব্যঞ্জন সন্ধির মধ্যে কি চেনার উপায় কোনো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। তো আমি তোমাদেরকে, আমরা ক্লাসগুলো ছোট করার জন্য আমরা আগে থেকেই নোট করে লিখে রাখছি। তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ব্যঞ্জন সন্ধি চেনার উপায়। ব্যঞ্জন সন্ধি চেনার উপায়ের মধ্যে দেখো, প্রথমে আমরা লিখছি যে 3 থাকলে 1 এবং অনুস্বার এবং যুক্ত বর্ণ। তো এখন সবাই মাথায় একটু ঝামেলা লাগতেছে যে 3 থাকলে 1 কি ভাই? হ্যাঁ, 3 থাকলে 1 কি, তা আমি এখনই দেখাই দিচ্ছি। তো আমরা প্রথমে 3 থাকলে 1 নিয়ে আলোচনা করব। এখন 3 থাকলে 1, 3 কি আর 1 কি, এটা আগে আমাদের জানতে হবে। আমরা যদি এই যে ব্যঞ্জন বর্ণগুলার একটা সারি করি, তাহলে আমরা এই যদি উপর থেকে লম্বা দিকে সারি করি, তাহলে দেখা যাচ্ছে 1 2 এ হচ্ছে 3, এ হচ্ছে 1 2 3। তো আমরা বলছি যে 3 থাকলে 1, 3 থাকলে 1 মানে হচ্ছে যদি এখানে 3 নাম্বার এই বর্ণটা থাকে, তাহলে আমরা এই 3 নাম্বার বর্ণটা উঠাইয়া 1 নাম্বার বর্ণ যেটা এটা বসাবো। এটাই হচ্ছে 3 থাকলে 1। আমি আবারও বলছি, 3 থাকলে 1 হচ্ছে 3 নাম্বার বর্ণ যদি একটা শব্দের মধ্যে এই ঘ থাকে, তাহলে আমরা এটা উঠায়া এই 1 নাম্বার বর্ণ ক, আমরা এই ক বসাবো। এটাই হচ্ছে 3 থাকলে 1। তো আমরা এখন দেখি, সরাসরি চলে যাই 3 থাকলে 1 কি হয়। এই যে আমরা উদাহরণ লিখছি যে দিগন্ত। দিগন্ত এর মাঝে আমরা কি কোনো দেখতে পাচ্ছি? দিগন্তের মাঝে আমরা এই যে দেখতে পাচ্ছি যে গ আছে, গ হচ্ছে 3। আমরা বলছিলাম 3 থাকলে আমরা কি বসাবো? 1 বসাবো। তাইলে আমরা বসাই বি, এই ঘয়ের পরিবর্তে আমরা ক বসাবো। বি যোগ, পরে যা আছে যেহেতু গ উঠে গেছে, তার মানে এখানে একটা অ রেখে গেছে, তাহলে অন্ত। দিক যোগ অন্ত, এই হর্ষ চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই ক এর সাথে অ নাই, অ নাই। অ থাকলে আমার এরকম ভাবে উচ্চারণ করে দিগন্ত, এইভাবে উচ্চারণ করতে হয়। তো আমরা ওইভাবে উচ্চারণ যাতে না করতে হয়, তাহলে দিক অন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। এই হর্ষ থাকা মানে হচ্ছে এর সাথে অযুক্ত নাই। তারপরে আমরা নিচের গুলা দেখি, এই যে এখানে আবার নিজন্ত আছে, নিজন্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার বর্ণ আছে। 3 নাম্বার বর্ণ থাকলে আমরা বসাবো 1 নাম্বার বর্ণ, তাইলে আমরা বসাই নিচ যোগ অন্ত। তাহলে পরেরটা আমরা বসাই ষড়ঋতু। এখন এই যে ঢ আছে, এই ঢ থেকে আরেকটা বর্ণ উচ্চারণ হয়েছে, মানে তৈরি হয়েছে। এই বর্ণটা কি? আমরা সবাই জানি যে ঢয়ে শূন্য র। হ্যাঁ, ঢয়ে শূন্য র। তো এটা থাকলেও যে কথা, ঢয়ে শূন্য র থাকলেও একই কথা। 3 নম্বর বর্ণের পরিবর্তে আমরা 1 নম্বর বর্ণ বসাবো, তাহলে আমরা বসাই 1 নম্বর বর্ণ কি? ঢয়ে শূন্য র এর পরিবর্তে ট বসাবো, শত ঋতু। তারপর একটা আমরা বসাই দিই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি ধ আছে, ধ থাকলে আমরা ত হবে উদ যোগ ব্যাক। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে উদ, উদ শব্দটা আমাদের কেন জানি একটু অপরিচিত মনে হচ্ছে, বা এরকম শব্দ আমরা দেখছি কিনা জানি না। তো এখানে ত, ত এর পরিবর্তে আরেকটা শব্দ বসা যায়, ওইটা কি? খণ্ডত্ব। হ্যাঁ, তাহলে আমরা এই ত এর পরিবর্তে, যেহেতু অর্থ মিল হচ্ছে না, অর্থ মিল করার জন্য আমরা ত এর পরিবর্তে এই খণ্ডত্ব বসাবো, উদ বেক। তারপরে প প ব, এখানে দেখতে পাচ্ছি আমরা ভ আছে, ভ থাকলে সুবন্ত, সুবন্তর পরিবর্তে আমরা ভয়ের পরিবর্তে লিখবো প, সুব যোগ অন্ত। তো এই ছিল আমাদের 1 নাম্বার রুলস। আমাদের 1 নাম্বার রুলস এর মধ্যে যে 3 থাকলে 1, এটা আশা করি সবাই বুঝতে পারছো খুব সহজেই, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা এবার চলে যাব সরাসরি 2 নাম্বার যেই এই নিয়ম রয়েছে অনুস্বার, এই অনুস্বারের মধ্যে। হ্যাঁ, অনুস্বারের যে নিয়মটা, ওইটার মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা অনুস্বার এবং সাথে নাসিক্য বর্ণ রয়েছে যে 4-5টা, যে ও য় ন ন ম। তো এই নাসিক্য বর্ণ আর হইছে অনুস্বার যদি কোনো শব্দে থাকে, তাহলে এই নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ এবং অনুস্বারের পরিবর্তে আমরা কি বসাবো? ম বসাবো।
কিন্তু এখানে শর্ত হচ্ছে নাসিক্য বর্ণ যেগুলো রয়েছে এগুলা যুক্ত বর্ণের প্রথম হতে হবে। যুক্ত বর্ণ একটা শব্দের প্রথমে বর্ণটা যদি নাসিক্য হয় তাহলে আমরা এই নাসিক্য বর্ণের পরিবর্তে ম বসাবো। তো আমরা উদাহরণ দিয়ে দেখাই। সংকল্প, সংকল্পর জায়গায় আমরা অনুসার আছে, অনুসারের পরিবর্তে কি বসবে? ম বসবে। পরে কল্প। তারপরে আমরা দেখছি অলংকার। অলংকার বানানটা দুইভাবে করা যায়, অলংকার অনুসার দিয়ে করা যায়, ও দিয়ে করা যায়। তো আমরা এখানে বোঝানোর সাথে ও দিয়ে করলাম। তো এই ওটা দেখেন যুক্ত বর্ণের প্রথম হচ্ছে ও, তারপরে হচ্ছে ক। তো এখানে আমাদের শর্ত ছিল যুক্ত বর্ণের প্রথম বর্ণ হতে হবে। প্রথমে যদি নাসিক্য বর্ণ হয় তাহলে কি এই নাসিক্য বর্ণের পরিবর্তে ম বসবে। তো আমরা বসাই হলো ওর পরিবর্তে ম, তারপরে হচ্ছে এরপরেরটা সেম সঞ্চয়। এখানে আমরা জানি ইয় যোগ চ আছে, হ্যাঁ, এটা যদি আমরা যুক্ত বর্ণকে বিচ্ছেদ করি তাহলে ইয় যোগ চ হবে। তো ইয়টা আগে আছে, তো এখানে ইয় আছে নাসিক্য বর্ণ, তো আমরা নাসিক্য বর্ণের পরিবর্তে ম বসাবো। তারপরে হচ্ছে চয়। এরপরে আছে সম্মান। এখানে যে ম আছে নাসিক্য বর্ণ, সম্মান প্রথম বর্ণটা আছে, তাহলে আমরা বসাই সম। এই হচ্ছে আমাদের এই অনুস্বার বর্ণের নিয়ম। তো এখানে দুইটা শব্দ আছে একটু ব্যতিক্রম। আমরা ওই দিনও গত ক্লাসেও বলেছিলাম যে এই বিসর্গ সন্ধির মধ্যে একটা ব্যতিক্রম রয়েছে। তো এই এখানেও একটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা যদি আমি দেখাই, তোমরা এটা নোট করে নিতে পারো। ব্যতিক্রমটা যদি আমি দেখাই, তাহলে সিংহ, হিংসা। এই সিংহ আর হিংসা কখনো এই নিয়ম অনুসরণ করে না। আমরা জানি অনুসারের পরিবর্তে ম বসাতে হয়, কিন্তু এটা সিংহ আর হিংসা এই নিয়মটা ফলো করে না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে সিং যোগ হ, তারপর হবে হিন যোগ সা। এটা হচ্ছে এই ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম মানে না, আমরা একটু বোঝার সাথে বলতে পারি যে সিংহ তার যে প্রবল শক্তি রয়েছে, এই শক্তি দ্বারা চলে, তিনি কারো নিয়ম ধারে নাই। আর হিংসা যেটা রয়েছে এটা হচ্ছে সবার সাথে হিংসা করে তিনি আলাদাভাবে চলাফেরা করে। এই ছিল হচ্ছে এই দুইটা নিয়ম। তো আমরা চলে যাব এখন পরবর্তী যে 3 নাম্বার যুক্ত বর্ণের নিয়ম রয়েছে। তো যুক্ত বর্ণের নিয়মটা শেষ করলে আমরা আশা করি ব্যঞ্জন সন্ধি শেষ। এই ব্যঞ্জন সন্ধি আমরা খুব সহজেই যুক্ত বর্ণের নিয়মটা শিখাবো। এখন আমরা চলে যাচ্ছি যুক্ত বর্ণের নিয়মে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের এই যুক্ত বর্ণ নিয়মের মধ্যে। হ্যাঁ, যুক্ত বর্ণে দেখো আমরা কি লিখছি যে যুক্ত বর্ণের শেষে ইয় থাকলে ন হবে, যুক্ত বর্ণের শেষে ট থাকলে ত হবে, যুক্ত বর্ণের শেষে ঠ থাকলে থ হবে। এখন আমাদের আগের যেই এটা ছিল ওইটার মধ্যে শর্ত ছিল কি নাসিক্য বর্ণগুলো যদি বর্ণের প্রথমে থাকে। তো এখানে আমরা লিখছি কি ইয় যদি বর্ণের শব্দের কি যুক্ত বর্ণের শেষে থাকে। তাহলে আমরা উদাহরণ দেই, যজ্ঞ, যজ্ঞ, এখানে ইয় আছে। ইয় কি? এই যে আমরা দেখতে পাচ্ছি ইয় থাকলে কি হয়? দন্ত ন হবে। তো ইয়টা কি যুক্ত বর্ণের শেষে থাকতে হবে, শর্ত হচ্ছে। তো এখানে কি আমরা জানি যজ্ঞ বানানের শেষে কি ইয় রয়েছে। তো আমরা এই ইয়র পরিবর্তে দন্ত ন লিখলাম। তারপরে বৃষ্টি, আমরা জানি 300 এর যুক্ত বর্ণ যদি থাকে তাহলে ওইটা বিসর্গ সন্ধি। কিন্তু শুধুমাত্র এই নিয়মে যদি যুক্ত বর্ণের শেষে এই যুক্ত বর্ণের শেষে ট এবং ঠ থাকে তাহলে এখানে কি ওই বিসর্গ নিয়ম কার্যকর হবে না। এখানে হচ্ছে ব্যঞ্জন যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী হবে। তো আমরা করি বৃষ্টি, বৃষ্টিতে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে স যোগ 3, তারপরে হচ্ছে ষষ্ঠরে মূর্ধন্য স ঠ থাকলে কি হবে? ঠ হবে। এ হচ্ছে আমাদের যুক্ত বর্ণের একটা নিয়ম।
তারপরে এটা ছাড়া আরেকটা যুক্তবর্ণ নিয়ম দিয়া আমি চেষ্টা করবো এখানে সবগুলো যুক্তবর্ণ যাতে নিয়ে আসা যায়। তো আমরা এগুলো মুছে ফেলি সুবিধার্থে। এখানে আমরা দেখছি কি যুক্তবর্ণের প্রথম বর্ণ বাদ দিতে হবে। যুক্তবর্ণের দুইটা শব্দ দ্বারা যদি যুক্তবর্ণ থাকে তাহলে তার প্রথম বর্ণটা কি বাদ দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দেখি। এখানে আমরা উদাহরণ লিখছি কথা ছলে। কথা ছলে যদি বিচ্ছেদ করি তাহলে কথা যোগ ছলে। এখানে বলতে পারেন যে ভাইয়া এই থয়ের নিচে কেন আপনি হর্ষ দিচ্ছেন না? কারণ ভাইয়া এখানে থয়ের সাথে আকার চিহ্ন রয়েছে। হ্যাঁ, আকার চিহ্ন রয়েছে। হর্ষ ওই সময় হবে যদি বর্ণের সাথে কোনো আকার বা কার চিহ্ন না থাকে, তাহলে অ উচ্চারণ হয়। এই অ উচ্চারণ যাতে না হয় তখন এই কারণে আমরা হর্ষ ব্যবহার করি। তাহলে পরবর্তীগুলো আমরা করি প্রতি। যদি আমরা প্রথম বর্ণ বাদ দিই তাহলে হচ্ছে ছবি, তারপর হচ্ছে বিচ্ছেদ, বি যোগ ছেদ। এই হচ্ছে আমাদের যুক্তবর্ণের নিয়ম। তো এখানে আরেকটা কথা আমি অ্যাড করছি, যে কথা হচ্ছে যদি অর্থ না হয় তাহলে খণ্ডত্ব অথবা দ নিতে হবে। এখন অর্থ না হয় কি? একটা বর্ণের যদি অর্থ না হয় মানে আপনার পরিপূর্ণ না হয়, তাহলে আপনি উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এখানে বিপদ ছায়া আমি লিখছি, তাহলে বিপ লিখি, তাহলে নিয়ম অনুযায়ী কি আমাদের প্রথম বর্ণ যুক্তবর্ণের প্রথম বর্ণ বাদ দিব, ছায়া। আচ্ছা, এখানে দেখেন বিপ কি কোনো অর্থপূর্ণ শব্দ না, বা এটা উপসর্গও না। তো এই কারণে কি আমরা অর্থটা পূর্ণ করার জন্য এখানে হয় দ অথবা খণ্ডত্ব নিব। তাহলে এখানে আমরা কি নিলে সবচেয়ে বেশি কি অর্থপূর্ণ হয়? বিপ দ যদি নেই তাহলে বিপদ ছায়া মিলতেছে। আবার যদি আমরা এখানে স্বজন স যোগ প্রথম জ বাদ দিলে জন, তাহলে এখানে আমরা কি লিখবো? যদি এখানে দ নেই তাহলে দেখেন কি সৎ জন মিলতেছে না, অর্থপূর্ণ হচ্ছে না। তাইলে আমরা কি নিতে পারি? খণ্ডত্ব, সৎ জন। এ হচ্ছে আমাদের আজকের ব্যঞ্জন যে সন্ধি রয়েছে, ব্যঞ্জন সন্ধির পদ্ধতি। আর একটা আমি ছোট্ট করে দেখা দিচ্ছি, কখনো যদি যুক্ত বর্ণের মধ্যে চ ছ নিচে ভ সংযুক্ত থাকে তাহলে এখানে চ ছয়ের পরিবর্তে আমরা অর্থপূর্ণ করার জন্য খণ্ডত্ব অথবা দ নিব, কিন্তু ছয়ের পরিবর্তে সবসময় তালবস্য হবে। এখানে সবসময় তালবস্য হবে। আবার এখানে আছে একটা ধ, যদি আমরা দেখাই যে এটা ধয়ের পরিবর্তে কখনো দ বা খণ্ডত্ব নেব, প্লাস এই দহ, এটার পরিবর্তে আমরা সবসময় কি হ ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখতে হবে, হ ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের আজকের যে ব্যঞ্জন সন্ধির নিয়ম। আশা করি আমরা ৩-৪টা নিয়মের মাধ্যমে যে ব্যঞ্জন সন্ধিটা শেষ করেছি। এই নিয়মটা আপনি যদি নবম দশম শ্রেণীর বই কিংবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীটগুলা চেক করেন তাহলে দেখতে পারবেন কি 10টা 12টা 13টা নিয়ম রয়েছে। তো আমরা এই 3-4টা নিয়মে খুব সহজে আপনাদেরকে ব্যঞ্জন সন্ধি শেখাতে পারছি আশা করি। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনি জানাই দিবেন, বা কোনো একটা শব্দ যদি আপনি না করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন। আপনার সাথে সাথে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।